জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসাবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজন। পুরো সময় আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। নতুন সরকার দায়িত্ব নিয়েছে 4 মাসের বেশি সময় হলো। এই সময়ের মাঝে রাজনীতিতে কিছুটা পট পরিবর্তনের আভাস মিলছিল। এই কারণে বলছি, কেননা আমরা সংসদে এক ধরনের ভালো চর্চা হতে দেখছিলাম, এক ধরনের সৌজন্যবোধের মাধ্যমে সংসদের আলোচনাগুলো চলছিল। কিন্তু হঠাৎ করেই যখন বাজেট আলোচনা শুরু হলো বা অন্য প্রসঙ্গগুলো যখন শুরু হলো, তখন আস্তে আস্তে কেন জানি মনে হচ্ছে যে সব পক্ষের রাজনীতিবিদরা কিছুটা পথভ্রষ্ট হয়েছেন, কিছুটা খেই হারিয়ে ফেলেছেন। কোনটা সংসদ, কোনটা মাঠের রাজনীতি, সেটি যাতে যার মনে হচ্ছে একজন আরেকজনের সাথে মিলে যাচ্ছে। কিন্তু এইসব বাস্তবতা কি আসলেই তাদের বক্তব্যের নাকি তাদের কার্যক্রমে? এই সব কিছু আমরা আমাদের অতিথিদের কাছ থেকে আজকে জানতে চাবো। আমাদের আলোচনা আজকে এই সব কিছু নিয়েই। আমাদের সাথে আজকে দুজন অতিথি যোগ দিয়েছেন, শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন এবিএম মোশাররফ হোসেন এমপি, পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য, একই সাথে তিনি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। এবং আমার ঠিক বাম দিকে আছেন মোহাম্মদ শিশির মনির, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র শিবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। একটি ইস্যু নিয়ে কিছুক্ষণ আগে একটি সিদ্ধান্ত হয়েছে। এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। কিছুক্ষণ আগে ভারতের পক্ষ থেকে, ভারতের যিনি নতুন হাই কমিশনার, তিনি ঘোষণা দিয়েছেন যে আবারও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত, এবং সেটি 28 জুন থেকে আবেদন করা যাবে। এমন একটি সময় এই ঘোষণাটি দেওয়া হলো যখন প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করছেন, এবং সেই চীন সফরে আমরা যতটুকু জানতে পেরেছি 13টি এমওইউ, 2টি চুক্তি এবং $3 বিলিয়ন উন্নয়ন সহায়তার আলোচনার কথা বলা হয়েছে। তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে, মালয়েশিয়া তো অনেক ধরনের আলোচনা হয়েছে। এই যে এবারের সফর, এই সফরকে এক একজন নানাভাবে ব্যাখ্যা করছেন। অনেকে বলছেন যে সরকার আসলে চীনের দিকে ঝুঁকে পড়ছে। ভারতীয় মিডিয়াগুলো এটাকে খুব নেতিবাচকভাবে এই সফরকে প্রচারণা করেছে, আমরা দেখেছি। আবার আমরা দেখতে পাচ্ছি ভিসা চালুর এক ধরনের সুযোগ আসলো। পুশিনের ঘটনাগুলো আমরা সফরের আগে থেকেই দেখছিলাম এবং এখনও সেটি চলমান। পররাষ্ট্রনীতির ভাবনাটাই যদি আমরা বিএনপির পক্ষ থেকে জানতে চাই, আমরা আসলে কি কোনো দিকে ঝুঁকে পড়ছি নাকি আমরা ব্যালেন্স করছি? ধন্যবাদ আপনাকে তৌহিদ হোসেন, ধন্যবাদ আমার সহ-আলোচক বিশিষ্ট আইনজীবী জনাব শিশির মনির সহ দর্শক, শুভেচ্ছা সবাইকে। আসলে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা মর্যাদা এবং গুরুত্বের সাথে আমরা বাঁচতে চাই। যার জন্য দেখবেন আমাদের পররাষ্ট্রনীতির একটা মূল প্রতিপাদ্য বিষয় যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এবং বাংলাদেশ এই জিনিসটি কিন্তু অত্যন্ত চমৎকারভাবে মেনটেন করতে চাচ্ছে। আপনি দেখবেন একটা কথা আমরা প্রায় আপনাদের মিডিয়ায় দেখি বা বিনোজন বলার চেষ্টা করে যে কোনো দেশে যখন সরকারের নতুন ক্ষমতা আসে, প্রথম ট্যুরটা ভারতে করে। কিন্তু এবার আমি মনে করি বাংলাদেশ যে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করেছে, এই সফর কিন্তু সেটার একটা প্রমাণ দিয়েছে। আমরা স্বাধীন দেশ, আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই নেব, কারো কথায় আমরা সিদ্ধান্ত নেব না। যার জন্য আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী নানা ধরনের যে জল্পনা কল্পনা ঢালপালা ছড়িয়েছিল, সেগুলিকে মানে ছুঁড়ে ফেলে দিয়ে উনি কিন্তু নিজের ইচ্ছামতো, বাংলাদেশের ইচ্ছামতো উনি মালয়েশিয়া সফর দিয়ে শুরু করেছেন। হ্যাঁ, আমরা আমাদের প্রতিবেশীকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। ভারত আমাদের প্রতিবেশী, 4000 কিলোমিটার আমাদের তাদের সাথে সীমান্ত আছে, এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে একটা সাংস্কৃতিক বন্ধন তাদের মধ্যে আমার আছে। সুতরাং তাদের সাথে একটা সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। আবার চীন বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের অংশীদার। এবং 1975-এর পর যখন চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থগিত হয়, তখন থেকে আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই কিন্তু বাংলাদেশের সাথে একটা চমৎকার সম্পর্ক তাদের রয়েছে। এবং আমাদের দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে চীনের ভূমিকা কিন্তু খুবই অগ্রগণ্য। বাংলাদেশের যে কোনো উন্নয়ন বলেন, যে কোনো আর্থিক সহায়তা বলেন, টেকনিক্যাল সহায়তা বলেন, চীনের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে। তো সুতরাং আমরা মনে করি এই সফরটার মাধ্যমে সেই আমাদের ঐতিহ্যকে ধরে রাখারই একটা প্রয়াস এখানে। এবং আপনি জানেন এই গভর্নমেন্টটা যখন আজকে জনগণের রায় নিয়ে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, আমরা কিন্তু নির্বাচনী ম্যানিফেস্টো আমাদের বেশ কিছু কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্টগুলির বাস্তবায়নের জন্য আমাদেরকে কিন্তু প্রচুর অর্থনৈতিক সহায়তা দরকার। যেমন আমরা বলেছি
আমরা উন্নয়নমূলক কাজ করব, আমরা সোশ্যাল সিকিউরিটি নেতৃত্বে বেশ কিছু এই বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, ওই যে ইমাম মসজিদদের ভাতা, খালকরণ ইত্যাদি নানা আমাদের সামাজিক নিরাপত্তা বিষয়ে কিছু কর্মসূচি রয়েছে। তারপর দেখবেন আমাদের একটা কমিটমেন্ট আছে বিএনপির যে আমরা 5 বছরে প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান আমরা তৈরি করব। আর আপনি জানেন কর্মসংস্থান তৈরি করতে হলে সেখানে আমাদের বিনিয়োগ দরকার, শিল্পায়ন দরকার। সেখানে যদি আমরা বিনিয়োগ করতে পারি, শিল্পায়ন করতে পারি, তাহলে আমাদেরকে একটা বিরাট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ইতিমধ্যে দেখেন সরকার এই জায়গাটাকে মানে উন্মুক্ত করার জন্য ইতিমধ্যে চায়নাকে কিন্তু একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের আনোয়ারাতে। এবং আমাদের আরেকটি বড় কমিটমেন্ট যে আমরা একটা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব, আমরা পদ্মাতে দ্বিতীয় পদ্মা সেতু করবো, যমুনাতে এই প্রকল্পগুলি বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কিন্তু আর্থিক সহায়তা দরকার। একটু জুড়ে দিই, তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ এবং ভারতের ভিতরে সেই যে 2011 সালের সমঝোতা, সেটা কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকতা নেয়নি। তার আগেই কেন চীনের সাথে তিস্তা প্রকল্প না, আমরা কিন্তু প্রকল্প আমরা নিজেদের অর্থায়নে বাস্তবায়ন করবো, এটা আমরা কিন্তু বলেছি। সুতরাং আমরা যে কোনো জায়গা থেকে সহায়তা আমরা নিতে পারি। যেমন আপনি দেখবেন যদি গত ফেসিস শেখ হাসিনার আমলে পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে, বলা হচ্ছে যে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এটা বাস্তবায়ন করেছি, কিন্তু টেকনিক্যাল সফল সাপোর্ট কিন্তু চায়না দিয়েছে। সুতরাং এইটা আমার মনে হয় যে কোনো উন্নয়ন প্রকল্প যখন বাস্তবায়ন করা হয় তখন যেখান থেকে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দরকার সেটা যে কোনো সরকার নিয়ে থাকে। এই ক্ষেত্রে আমি মনে করি না কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে। বরং আমরা যে কথাটি আপনি বলেছেন যে আমরা ভারত একটা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা আশা করি যে আমাদের সার্বভৌমত্ব, আমাদের মর্যাদা, আমাদের যে ডিগনিটি আছে সেইটাকে শ্রদ্ধা জানিয়ে ভারত আমাদের সাথে সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যাবে। কিন্তু এই সম্পর্কের মধ্যে যদি আমরা পুশিন দেখি তাহলে তো এটা তো একটা ভালো প্রতিবেশী সুলভ আচরণ না। আমরা যদি দেখি যে সীমান্তে গুলি করে মানুষকে মারা হচ্ছে, এটা নিশ্চয়ই একটা আদর্শ প্রতিবেশীর লক্ষণ না। তারপর আপনি পশ্চিমবঙ্গে দেখেন ক্ষমতার পরিবর্তন হয়েছে, সেখানে যে দলটি ক্ষমতায় এসেছে রাজ্যে তাদের উস্কানিমূলক বক্তব্য আমি মনে করি আমাদের সামগ্রিক নিরাপত্তার ক্ষেত্রে একটা সংকট দেখা দিতে পারে। তো এইগুলি আমার মানে ভারত একটি বড় রাষ্ট্র, আমাদের স্বাধীনতা যুদ্ধে তাদের বিরাট কন্ট্রিবিউশন ছিল, যেটা আমরা কিন্তু একেবারে মানে উচ্চ স্বরে আমরা সবসময় স্বীকার করি। সুতরাং ভারতের উচিত প্রতিবেশীকে তাদের সম্মানের সাথে দেখা, মর্যাদার সাথে দেখা এবং বন্ধুত্বের সাথে দেখা। নিঃসন্দেহে। জনাব শিশির মনি, একটি বিষয়, প্রধানমন্ত্রীর বিদেশ সফর, সেখানে যেই $1 বিলিয়ন চুক্তির কথা আমরা বলছি সেটি $7 বিলিয়ন পর্যন্ত হতে পারে আমরা শুনতে পাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন যে এই সরকারের প্রথম বিনিয়োগ সংক্রান্ত দপ্তর চীনে স্থাপিত হবে, এমন ঘোষণাও তিনি দিয়েছেন। এই মুহূর্তে হয়তো চীনের প্রধান রাষ্ট্রপতির সাথে তার এই মুহূর্তে হয়তো বৈঠকটিও চলছে বা আয়োজনটি চলছে। এরকম একটি বাস্তবতায় আমরা আগেও দেখেছি, মালয়েশিয়া সফর তো প্রধানমন্ত্রীর আসলে মূল প্রথম সফর বিদেশে, আলোচনা অনেক হয়েছে। চীনের সাথে আমরা এর আগে বিগত সরকারের আমলেও দেখেছি যে অনেক ধরনের আলোচনা হয়েছে, এমওইউ হয়, এমওইউ সবাই করে, কিন্তু শেষ পর্যন্ত এই বিনিয়োগটি আসে না। মালয়েশিয়াতে এবার যখন আমরা আলোচনা করলাম আমরা দেখলাম যে কোনো বিষয়ে কংক্রিট ডিসিশন এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি যে একটি পার্টিকুলার বিষয়ে ডিসিশনগুলো হয়েছে। এই সফরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? পররাষ্ট্রনীতিকে আপনি সরকারের কিভাবে দেখেন? আমি তো এটাকে বলবো ইটস এ গুড স্টার্ট। আর সেকেন্ড হলো, মানুষ রাষ্ট্রনায়ক হয় কখন? যখন এক্সেপশনাল কোনো কিছুকে বাস্তবায়ন করে দেখাতে পারবে। বক্তৃতা দিলে তো কাজ হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা কি আগে বিদেশ সফর করে নাই? করেছে। এমওইউ হয় নাই? হয়েছে। কিন্তু এটাকে কার্যকরভাবে যদি রূপান্তর করে ইমপ্লিমেন্টেশন করা যায়, এটাই হবে সেটিং এক্সাম্পল। আমরা এখনকার মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে পাই বেশ কিছু ব্যক্তিগত ব্যাপারে উনি এক্সাম্পল সেট করার চেষ্টা করছেন। কেমন করে অল্পতে বেঁচে থাকা যায় তার ব্যবস্থা করছেন, অল্প ভোগ করা যায় তার ব্যবস্থা করছেন, অল্প খেয়ে জীবনযাপন করা যায় তার ব্যবস্থা করছেন। কিন্তু জাতি কী করে অ্যাডভান্স হবে এই ব্যাপারে যদি ভিশনারি লিডারশিপ তিনি দিতে পারেন, ইটস এ স্টার্ট। ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়েন্ট টু মালয়েশিয়া, দেন টু চায়না। এখন এখানে ফিডব্যাক কী হবে? এই ফিডব্যাকটার উপর নির্ভর করবে যে আসলে উনি যে লিডারশিপ দিচ্ছেন এই লিডারশিপের উপর মানুষের আস্থার পরিমাণ কী হবে। এটি অত অ্যাডভান্সলি বলা ঠিক হবে না। আমি মনে করি এখানে আমাদের কশাস হওয়া উচিত। কারোর জন্যই কোনো ব্ল্যাঙ্ক চেক নাই। যদি তিনি পারেন এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে, তা ডেফিনেটলি পিপল উইল রিমেম্বার হিম। আরেকটা কথা আমি বলি যে ভাই বলেছেন যে কারোর সঙ্গেই শত্রুতা না, সবার সঙ্গেই বন্ধুত্ব। যে প্রক্রিয়ায় এই রাজনৈতিক প্রসেসের মধ্যে আমরা এসেছি, আমরা পার্শ্ববর্তী দেশের সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সুতরাং আপাতত এখানে বন্ধুত্ব গড়ে উঠবে না এভাবে। আপনি অনেক রিয়াকশন দেখতে পাবেন। ভারতীয় সরকার যে পরিমাণ রিয়াকশন বাংলাদেশে বিগত 2 বছরে দেখিয়েছে, আপনি দেখবেন এই প্রতিটার মধ্যে ম্যালিস আছে
এবং বিভিন্ন কথা আমরা শুনেছি কিভাবে তারা বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছেন, কোন কোন জিনিসের ডেডলক তৈরি হয়েছে, পূর্ববর্তী সরকারের সঙ্গে কোথায় গিয়ে আলোচনা থেমে গেছে, কেন পোষহীন হচ্ছে এবং কেন এই ধরনের সীমান্তে হত্যা হচ্ছে। চোখের সামনে দেখছি আমাদের বিজিবির সঙ্গে যুদ্ধ হচ্ছে, ভিডিও দেখাচ্ছে যুদ্ধ হচ্ছে, ওরা আসতে চাচ্ছে, আমাদের লোকেরা ঠেকাতে চাচ্ছে, আমাদের লোকেরা গিয়েছে, তারপরে বিজিবি যথেষ্ট নয়, ওই এলাকার আবাল বৃদ্ধ বনিতা নিজের আগে এই সমস্ত জায়গায় হাজির হচ্ছে। তাহলে এই আচরণ যদি করে কেউ, তাহলে এই রাষ্ট্রটা নিউট্রাল থাকতে পারবে? এখন চীন ছাড়া আমাদের অপশন আছে? যে সমস্ত বড় বড় প্রজেক্টের স্বপ্ন আমরা দেখি, এর অর্থ যোগানদাতা কি ভারত হতে পারবে? ভারত কি ক্যাপেবল রাষ্ট্র? ভারত কি পারে তার পার্শ্ববর্তী রাষ্ট্রকে আর্থিকভাবে এই ধরনের সহযোগিতা দিতে? নো, আনসার ইজ নো। কি পারে তারা? অতীতে আমরা দেখেছি বাংলাদেশের সিকিউরিটি সিস্টেমের মধ্যে তারা ইনক্লুড করেছে, বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির সিকিউরিটি সিস্টেমের মধ্যে তারা পার্টিসিপেট করেছে। অতীতে আমরা এটাও দেখেছি ইন্টারনাল রাজনীতিকে নিজের মতো সাজানোর জন্য নেকেটলি ইন্টারফেয়ার করেছে। কিন্তু তারা কি আমাদেরকে থার্ড টার্মিনাল বানানোর জন্য বিনিয়োগ করেছে? তারা কি আমাদের পদ্মা সেতু বানানোর জন্য বিনিয়োগ করেছে? তারা কি আমাদের তিস্তা বানানোর জন্য বিনিয়োগ করবে? করবে না, পারবেও না, কারণ দিস ইজ বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি। ফলে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে স্ট্র্যাটেজি নিচ্ছেন, দিস ইজ রাইট, কিন্তু আমি এখনই 100-তে 100 দেওয়ার পক্ষে নই। আমি মনে করি এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্টেশন যখন হবে, তখন উই অল উইল অ্যাপ্রিসিয়েট হিম উইথ গুড গ্রেস। ওকে, জনাব এ বি এম মোশাররফ, আপনার কাছে একটি বিষয় আমি না আসলেই না, এটা হচ্ছে এটিও একটি সাম্প্রতিক ইস্যু এবং এটি নিয়ে আমার মনে খুব কৌতূহল আছে। সেটা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু 23 জুন তাদের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আমরা দেখলাম যে বিএনপি মাঠে কিছুটা কৌশলে ছিল, জামাত কিছুটা ঝটিকা কিছু কর্মসূচি দেখিয়েছে। দুটি দলই আপনারা আওয়ামী লীগকে ঠেকানোর কথা বলেছেন, কিন্তু আমরা যেটি দেখলাম একটি নিষিদ্ধ দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর কথা বলা হয়েছে এবং সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে 6টি জেলায়, 18,000 পুলিশকে নামাতে হয়েছে। এতটা তৎপরতা কেন করতে হলো? না, একটা 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 দল যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, বিশেষ করে সরকার, তার দায়িত্ব থাকে কিন্তু তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এটা কিন্তু যে কোনো সরকারের দায়িত্ব। আমার মনে হয় সরকার, এর আগে আমরা গোপালগঞ্জে একটা ইনসিডেন্ট দেখেছিলাম, কিন্তু আমরা এনসিবির মিছিলের উপর হামলা করেছিল এবং এনসিবির নেতৃবৃন্দকে কীভাবে হেনস্থা করেছিল আমরা সেটা দেখেছিলাম। সরকার হয়তো সেই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে চায়নি, যার জন্য আগে থেকে সে একটা প্রিভেন্টিভ অ্যাকশন সে আগে নিয়ে রেখেছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ এখন রাজনীতি করার মতো সেই সক্ষমতা আওয়ামী লীগের নেই। এটা নিয়ে আমাদের হয়তো আমরা অতি বেশি সতর্ক ছিলাম, কিন্তু আমি ব্যক্তিগত ওই দিন রাত্রে আমি অনেকগুলো টকশোতে বলেছিলাম যে আওয়ামী লীগের বর্তমান বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি তৈরি করার কোনো সক্ষমতা নেই। কারণ যে দলটি 2000 লোককে হত্যা করেছে, যে দলটি 15 বছর রাজনীতিকে নির্বাসনে পাঠিয়েছে, যে দলটি গুমের মাধ্যমে প্রায় 3-4 হাজার লোককে হত্যা করেছে, যে দলটি আয়নাঘর তৈরি করেছে, যে দলটি অর্থনৈতিকভাবে বাংলাদেশকে একটি ভঙ্গুর অবস্থা তৈরি করেছে, সেই দল আবার বাংলাদেশে এসে মানুষের কাছে রাজনীতি করবে, এইটা আপাতত ভাবার কোনো সুযোগ আমাদের নাই। তারা তো তৎপর হচ্ছে, তারা তো তৎপর হবার এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি সোশ্যাল মিডিয়াতে যে কোনো নিউজ করা, আপনি বাংলাদেশে বসে করলো না আমেরিকাতে করলো না কেনিয়াতে বসে করলো, এটা তো আইডেন্টিফাই করার সুযোগটা খুবই কম। এবং আমাদের দেশের মানুষ দেখবেন এই যে সোশ্যাল মিডিয়া, আমি শিশির ভাই হয়তো আমরা অনেকটা হয়তো বুঝতে পারি, কিন্তু আপনার গ্রামগঞ্জে প্রত্যন্ত অনেক লোক আছে, তারা যে কোনো একটা ভিডিও দেখলে বা একটা ছাপার অক্ষর দেখলেই তারা অনেকটা বিশ্বাস করে, কারণ সেই ধরনের এখনো সচেতনতা তাদের মধ্যে আসে নাই। হয়তো মানুষের মধ্যে কিছুটা টেন্স কাজ করেছে, যার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। আমি মনে করি দ্য রাইট স্টেপ এগেনস্ট দ্য আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে। একটা কথা আপনার দেখতে হবে যে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যে জিনিসটা আমরা প্রায় লক্ষ্য করি, যেমন আপনার মেইন স্ট্রিম মিডিয়া, আপনাদের একটা কিন্তু রেসপন্সিবিলিটি আছে, একটা দায়িত্ব আছে আপনাদের, কিন্তু বাংলাদেশে তো আনাচে কানাচে এত বেশি অনলাইন মিডিয়া, ফেসবুক মিডিয়া, এই মিডিয়া এমন নিউজ করে যেগুলো জনমতে কিন্তু একটা মারাত্মক পেনিক তৈরি করে। এখন এটা কন্ট্রোলের তো অনেক সুযোগ নাই, যার জন্য দেখবেন আপনি অনেক সময় এমন কিছু নিউজ হয় এবং যেগুলিতে যারা বোঝে না তারা এমনভাবে শেয়ার করে যে জনমতে একটা এমন গুজব তৈরি হয় যারা মানুষের মধ্যে একটা অস্বস্তি নিয়ে আসে। জনাব মোশাররফ, আপনি যেহেতু গণমাধ্যমের প্রসঙ্গটি আনলেন, এই প্রশ্নটা আমি এই মুহূর্তে করে ফেলতে চাই। দুজনকে আমি প্রশ্নটা করবো এবং আমার বলতে পারেন আমার কিছুটা আক্ষেপও আছে। সেটা কি,
গত এক মাসে 55 জন সাংবাদিক হামলা, মামলা, হুমকির শিকার হয়েছেন। পাবনা ও লালমনিরহাটে বিএনপি নেতাকর্মীদের হাতে 3 জন, নরসিংদীতে যুবদল নেতার মারধরে 2 জন, বরিশালে স্বেচ্ছাসেবক দলের হামলায় 1 জন আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়িতে একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন একজন নেতা বিএনপি। সাতক্ষীরা শ্যামনগরে যুবদলের নেতাকর্মীরা প্রেস ক্লাবে ঢুকে সভাপতিকে হাতুড়ি এবং রড দিয়ে পিটিয়েছে। সাংবাদিকদের উপর এত রড, মানে এত রাগ কেন বিএনপির? বিএনপি তো এখন সরকার চালাচ্ছে, তারা তো গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে। আপনি বলছেন সাংবাদিক বা সংবাদকে কন্ট্রোল করা যাচ্ছে না, আপনারা কি তাহলে কন্ট্রোল করতে যাচ্ছেন? কন্ট্রোল না, আমি বলছি আপনি আপনি সত্য নিউজটা দেন, আমার কোনো আপত্তি নেই। এখন আপনি যদি বলেন যে এই এখন আপনি অনুষ্ঠান চলা হলো, ধরো এমন যদি কেউ নিউজ করে যাতে আমাদের মধ্যে যে কোনো তর্ক বিতর্ক বা যুক্তি পাল্টা যুক্তি হতে পারে, এখন যদি আপনার একটা মিডিয়া ছেলে যে যমুনা টিভির টক শোতে শিশিরমণি এবং সর্বসাধারণের মধ্যে ব্যাপক বাকযুদ্ধ, হোয়াট ইজ দ্য নিউজ? জনগণের কাছে মেসেজটা কি যাচ্ছে? এই জায়গাগুলিকে আমরা বলছি যে এখানে কিভাবে রিপেয়ার করা যায়, সেই জিনিসগুলি চিন্তা করতে হবে। আমি আপনি যে নিউজগুলি কথা বলেছেন আমি একটাও সমর্থন করি না, বরং আমি মনে করি মিডিয়াকে একেবারে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। কিন্তু আপনি দেখতে হবে যে এরা রিয়েলি সাংবাদিক না এরা নানা ক্ষেত্রে মানে প্যানিক সৃষ্টি করে, এটাও আপনাকে দেখতে হবে। কারণ আপনার যমুনা টেলিভিশনে আপনার আইডেন্টিটি আছে, দেশে একটা সারা দেশব্যাপী আপনার একটা পরিচিতি আছে, আপনার একটা দায়বদ্ধতা আছে। মফস্বলের আমি দেখি আমি তো বরিশাল বিভাগের লোক, বরিশাল শহরে মিনিমাম ডেইলি পত্রিকা আছে 70 থেকে 80টা। কাজটা কি? আক্রান্ত করে তো কোনো সমাধান হচ্ছে না। কিন্তু এই জায়গায় আপনাদেরও যেমন চিন্তা করতে হবে, আমাদেরকেও চিন্তা করতে হবে যে এই জায়গাগুলিকে কিভাবে আমরা একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। ওকে, আমরা একটু শিশির মনিরের কথাও শুনতে চাই। এই ঘটনাটি বোধহয় আপনি জানেন, যেহেতু আওয়ামী লীগের প্রসঙ্গে আসছিলাম, এই ঘটনাটি সাংবাদিকদের প্রসঙ্গটা আমি শেষ করি। 32 নম্বরে জামাতের বিক্ষোভের পর একজন সাংবাদিককে ফ্যাসিবাদের দোসর ডেকে ব্রিফিংয়ের মাঝে হামলা করা হয়। জামাতের বিক্ষোভ চলছিল 32 নম্বরে ধানমন্ডিতে, কলার চেপে ঘুষি মারা হয়, রাস্তায় ফেলে তাকে লাথি মারা হয়। সেই ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। জামাত ইসলাম প্রথমে বলেছে সেটা বহিরাগত তারা ছিল, পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করা হয় এবং 4 জন জামাতের সদস্যকে বহিষ্কার করা হয়েছে। কেন এই সব ঘটনায় বারবার জামাতের মাধ্যমে সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরা আক্রান্ত হচ্ছে? আপনারা তো গণমাধ্যমের স্বাধীনতার কথা বারবার বলেছেন, এখনো বলেন। বারবার হচ্ছে না, এটা মনে খুব এক্সেপশনাল ঘটনা। আপনি একটি হলেও তো বিগত সেটা 2 মাসে মনে হয় 20টা ঘটনা দেখাতে পারবেন না। দিস ইজ ভেরি এক্সেপশনাল। তারপরেও এটাকে ইজ নট সাপোর্টিভ। এক্সেপশনালি হবে কেন? একজন মানুষের গায়ে হাত তুলবে কেন? একজন মানুষ তার মতামত দিচ্ছে, তার ইনফরমেশন সংগ্রহ করছে, এটা তার পেশাগত দায়িত্ব। এটা আমাদের দায়িত্ব ইজ টু হেল্প হিম। এটা যেই করুক, যে লেভেলের নেতাকর্মী করুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। ইনস্ট্যান্টলি ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সাংবাদিকদের বাড়ি যাওয়া হয়েছে, তার সঙ্গে দেখা করা হয়েছে, তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি দেখেছি বিএনপির পক্ষ থেকেও দায়িত্বশীল ব্যক্তিবর্গ তার বাড়িতে গিয়েছেন। আমি করি দিস ইজ গুড স্টার্ট, কিন্তু এটা আনএক্সপেক্টেড, সাপোর্টেড না। একটা হলেও সাপোর্টেড না, একাধিক হলে তো নাই। আর সেকেন্ড কথাটা আমি বলছি, যেখানে একটা ইন্ডাস্ট্রি যখন ডেভেলপ করে, এর মধ্যে নানান ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের জন্ম হয়। সিস্টেম হলো রেগুলেটরি বডির দায়িত্ব, আর সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রির লোকদের দায়িত্ব হলো একটা রেসপন্সিবল জায়গা ধীরে ধীরে নিশ্চিত করা। এটার নাম ম্যাচিউরিটি। এটা একদিনে আসে না। এটা করতে পারলে নেশন বেনিফিট পায়, এটা করতে না পারলে হালকা হয়ে যাবে সব। যেমন ধরেন একটা রেগুলেটরি বডি আছে, মন্ত্রণালয় পারমিশন দেয়, লাইসেন্স দেয়, অনুমতি দেয়। এর মধ্যে এমন একটা সুইটেবল পরিবেশ তৈরি করা দরকার যেন সাংবাদিকদের স্বাধীনতার জায়গাটা খর্ব না হয়, আবার স্বাধীনতার নামে কেউ যেন অযথা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে। এইটার যে একটা হেলদি পরিবেশ, এই হেলদি পরিবেশটা যেদিন আমরা পাবো, সেদিন সাংবাদিকতা আর মর্যাদাবান হবে। আপনার কি মনে হয় তৃণমূল পর্যন্ত এই মেসেজগুলো যায়? আমি সবচেয়ে বেশি ওরিড অ্যাবাউট দি মর্যাদা প্রফেশনাল ডিগনিটি। আমি আইনজীবী, আমার একটা ডিগনিটি আছে। আপনি সাংবাদিক, আপনার একটা ডিগনিটি আছে। আপনি লিখবেন, আপনি বলবেন। আপনি যদি এমন কথা বলেন যে সবাই হাসে, আমি আইনজীবী হিসেবে এমন কথা যদি বলি এভরিবডি লাফ, আমার মর্যাদা কী হবে? আমার ক্লাসের মর্যাদা কী হবে? আইনজীবী সম্পর্কে মানুষের ধারণা কী হবে? সে ফর এক্সাম্পল আমাদের পার্লামেন্টে যদি ডিপ ডিসকাশন হয়, একাডেমিক ডিসকাশন হয়, তথ্য প্রমাণ সহকারে বিতর্ক হয়, লাইভ বিতর্ক হয়, দেশের মর্যাদা বাড়বে। এক্স্যাক্টলি তাই। সাংবাদিকতার প্রফেশনালিজম যখন গভীরভাবে উপস্থাপিত হবে, এই পেশা উইল বি রেসপেক্টেড। সিমিলারলি আইন পেশাও কিন্তু তাই। ফলে আমি মনে করি নিয়ন্ত্রণের প্রশ্ন না, স্বাধীনতা খর্ব করার প্রশ্ন না, প্রশ্ন হলো ডিগনিটির।
আমরা আমাদের ডিগনিটি নিয়ে কিভাবে নিজেদেরকে এস্টাবলিশ করব। যে ডিগনিটির কথা বলছেন জনাব শিশির মনি, যখন একজন সাংবাদিক আক্রান্ত হয়, আমি এবিএম মোশাররফ বলছিলেন, তাহলে আসলে সাংবাদিককে যদি ভুল সংবাদও দেয় সেটাকে ডিল করার জন্য আলাদা মেকানিজম আছে। আক্রান্ত করাটা কি আসলে সমাধান? কেন আমি এই প্রশ্নটা করছি, তৃণমূলের নেতাকর্মীদের দিকে আসলে এই বার্তাটা আপনারা দিতে পারছেন কিনা? কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে কিনা? আপনাকে একটা দেখি, আপনার নিশ্চয় শিশু ভাই আমার সাথে স্মরণ করবেন, আমরা তো বাঙালিরা ভুলে যাই খুব অল্পতে। আপনার মনে আছে সাবেক ফেসিস্ট প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করতেন? জি। কারা? তারা তো বাংলাদেশে আমরা তাদেরকে বলি খুব মানে বিখ্যাত সাংবাদিক, তাদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা এবং রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তারা কি কাজগুলি করতেন আমরা একটু স্মরণ করেন। আপনি 2 বছর আগে আপনি আমাকে বা শিশির ভাইকে আপনি প্রশ্ন করছেন যে এইটা করার জন্য, আর এর আগে যদি আপনি 10 মিনিট একটা বিশেষণ দেন, আপনারা দুইজন এখানে না আসলে এই চকশো করাই সম্ভব হতো না, এর চেয়ে এত গাম্ভীর্যপূর্ণ কথা আমি জীবনে কোনোদিন শুনি নাই, তাইলে দর্শকরা কি বলতো? তো সুতরাং একপক্ষভাবে আপনি বিচার করতে হবে না, রেসপন্সিবিলিটি উভয়কে নিতে হবে। জনাব এবিএম মোশাররফ, সাংবাদিকদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গে আমি মোশাররফের সাথে একটা জিনিস কেউ যদি সেটা করে আমি সমর্থন করব না। যে কোনো প্রফেশনের লোক যখন প্রফেশনকে হালকা করে ফেলবে তখন তার স্ট্যান্ডিং ভালো থাকবে না। আমি আইনজীবী হিসেবেও যদি এলোমেলো কথা আইনের বাইরে গিয়ে বলতে শুরু করি, আমাকে কেউ রেসপেক্ট করবে না। এট দ্য সেম টাইম পিপল আর কনসাস, জার্নালিজম বলেন, পার্লামেন্টারিয়ান বলেন, উকিল সাহেবই বলেন আর ডাক্তার সাহেবই বলেন, যদি সে বা তার বাউন্ডারি ক্রস করে তাহলে পিপল উইল নট অ্যাকসেপ্ট ইট উইথ গুড গ্রেস। এখন কিন্তু এরকম, সেই জন্য আমার কথাটা হলো নো ইন্টারফারেন্স ইন ইউর ফ্রিডম। আপনাদের ফ্রিডমে কোনো ইন্টারফারেন্স হওয়া উচিত না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সকলেরই খেয়াল রাখা উচিত তিনি তার ফ্রিডমটাকে ভায়োলেট করছেন কিনা। দিস ইজ অলসো দ্য সেম টাইম। আমরা আরেকটা প্রসঙ্গ নিয়ে আমরা একটি বিরতি নেব, সেটা হচ্ছে ওই যে আওয়ামী লীগের যে প্রসঙ্গটাতে আমি এবিএম মোশাররফ সাহেবকে প্রশ্ন করেছিলাম, আপনাকে সেই প্রশ্নটা করতে চাই। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন যে কিছুদিন পরে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রাক্তন যে কেউ যাদের বিরুদ্ধে মামলা নেই তারা ব্যক্তি হিসেবে অংশ নিতে পারবেন। আবার এটাকে অনেকে ঘুরপথে আওয়ামী লীগ নেতাদের বা আওয়ামী লীগের পুনর্বাসন বলছে। আপনার কাছে কি মনে হয়? ওনারা তো বলছেন যে এরকম কোনো, আমি শুনেছি সম্ভবত আপনি ডাক্তার জাহিদুর রহমান সাহেবের কথা বলছেন, আমি দেখেছি একটা কিন্তু এই ব্যাপারে ইলেকশন কমিশনের আইন প্রাধান্য পাবে। ইলেকশন কমিশনের আইনের সংশোধনীতে আমি দেখলাম একটা ডিক্লারেশন দিতে হবে, ঘোষণা দিতে হবে যে অতীতে আমি কোনো কিংবা বর্তমানে আমি কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে বা কার্যক্রমের সাথে জড়িত নই। এই হলফনামা যদি এখানে সংযুক্ত থাকে তাহলে যে বা যারা এটার সঙ্গে যুক্ত থাকবেন আর এই হলফনামায় যারা স্বাক্ষর করবেন তাদের উপর একটা অটোমেটিক আইনি বার আসবে। এটি মাননীয় উপদেষ্টা সঠিকভাবে এই তথ্যটি নিয়েছেন কিনা আমার জানা নাই, বা দিস ইজ দি অ্যামেন্ডমেন্ট। এটা হলো সর্বশেষ ইলেকশন কমিশনের 4:1 মত পার্থক্যে পাশ করা আইন। সেকেন্ড প্রশ্নটা হলো, দেখেন রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু রাজনৈতিক মত পার্থক্যকে আপনি যে লেভেলে নিয়ে গিয়েছেন বিগত 17 বছরে, আপনি এটাকে আর্টিফিশিয়ালি নরমালসি দিতে পারবেন? এই যে 1,500 লোক মারা গেল তার বিচার দরকার না? ট্রাইব্যুনালে যে কেসগুলো আছে বিচার হবে না? সরাসরি গুলি করে যারা মৃত্যুবরণ করেছেন, সব যারা হেলিকপ্টার থেকে গুলি করেছেন, গুলির আদেশ দিয়েছেন, এটাকে বিচারের আওতাভুক্ত হওয়া উচিত না? নাকি আমরা বলবো রাজনৈতিক কারণে সব কিছুকেই আমরা লেট অফ দিয়ে দেব? নো, ইটস নট। 3টা এজেন্ডা নিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল, তার মধ্যে একটা মেজর ছিল সংস্কার, আরেকটা মেজর ছিল বিচার। বিচার তো চলছে। এই বিচারের জায়গায় নিশ্চয়ই আমি কোনো নিরপরাধ লোককে শাস্তি দেওয়ার পক্ষে নই, ডেফিনেটলি নট, কোনো দিনই না। আমরা চাই না কোনো নিরপরাধ লোক শাস্তির মুখোমুখি হোক, কিন্তু প্রকৃত অর্থে যিনি ক্রাইমটা করেছেন হি মাস্ট বি ট্রাইড। তো সামান্য বিষয় না, নিজের দেশের মানুষকে আপনি নিজে গুলি করে মেরে ফেলতেছেন, নিজের দেশের মানুষকে আপনি হেলিকপ্টার ফিট করে কামান ফিট করে গুলি করে মারছেন, নিজের দেশের মানুষের বিরুদ্ধে আপনি ট্যাঙ্ক চালিয়ে দিচ্ছেন, নিজের দেশের শিশুদেরকে, নিজের দেশের নারীদেরকে, একজন ফল বিক্রেতাকে, 2 বছরের শিশুকে আপনি গুলি করে বারান্দায়, বাড়ির বারান্দায় গুলি করে মেরে ফেলছেন। এটা কি রাজনীতি? এটাকে পলিটিক্স বলে? দিস ইজ ক্রাইম। সো ক্রাইম হ্যাজ টু বি অ্যাডজুডিকেটেড। আর যেটা রাজনীতির কথা, এটা উড বি সেপারেট। তার মানে আপনার এটাকে পুনর্বাসন মনে হচ্ছে না আওয়ামী লীগের? নো, কারণ আমি দেখতে পাচ্ছি মাননীয় উপদেষ্টা ওই আইনের বিধানটা সম্পর্কে সম্ভবত এখনো পরিপূর্ণভাবে আপডেটেড না। আমি রিকোয়েস্ট করব
ইলেকশন কমিশন থেকে এটা জেনে নিলে ভালো হবে। আমার একটা প্রসঙ্গ আসছে, আমি বিরতি নিব বলছিলাম, কিন্তু এই প্রসঙ্গটা আপনার কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই। সেটা হচ্ছে যে কয়েক ঘন্টা আগে আমরা একটি সংবাদ পেলাম, সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এবিএম আবদুল্লাহর এমিরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল করা হয়েছে এবং তাকে বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। আদ্দিন হাসপাতাল ইস্যুতে আপনি বেশ সরব ছিলেন এবং এই হাসপাতাল যাতে নিষিদ্ধ করা না হয় এটির কার্যক্রম, সেটি নিয়ে আপনি বেশ গণমাধ্যমে সরব ভূমিকা ছিলেন। সেটির একটা আপডেট জানতে চাই এক। দ্বিতীয়ত হচ্ছে একজন সাবেক ব্যক্তিগত চিকিৎসকের এই ধরনের নিয়োগ বাতিল এবং বেতন ফেরতের নির্দেশকে আপনি সমর্থন করেন কিনা? ফার্স্ট হলো আদ্দিন হাসপাতাল। আদ্দিন হাসপাতাল আইন হলো যেদিন এটা ক্যান্সেল হয়েছে তার 30 দিনের ভিতরে সরকার অর্থাৎ স্বাস্থ্য সচিবের কাছে আপিল দায়ের করতে পারবে। আমার জানা মতে গত পরশুদিন আদ্দিন হাসপাতাল সরকারের কাছে আপিল দায়ের করেছেন যেন তাদের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়। আই হোপ কনসিডারিং দ্য কনটেক্সট এন্ড দ্য রিয়ালিটি সরকার এটি পুনর্বিবেচনা করবেন। ল কস্টের এই চিকিৎসাটা যেন চালু থাকে এই জন্য সরকারও উদ্যোগী হবেন বলে আমি বিশ্বাস করি। আর সেকেন্ড বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক। আমি ঘটনাটা ভালো জানি না, ওনার কি পরিচয় বা কি কারণে এটা নেওয়া হয়েছে আমি জানি না। তবে আমি মনে করি প্রফেশনাল রিজনে কাউকে আননেসেসারিলি পানিশ করা উচিত না। উনি কেন, কাউকেই না, আমি মনে করি। আর সেকেন্ড হলো কেউ যদি ক্রাইম করে হি মাস্ট বি ট্রাইড, কিন্তু প্রফেশনাল কারণে আমি দায়িত্ব পালন করেছি, আপনি দায়িত্ব পালন করেছেন, এই জন্য তিনি যদি ওই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ভায়োলেট করেন, ওই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ভায়োলেট করার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু রেভেঞ্জ বা প্রতিশোধ নেওয়ার জন্য কারো বিরুদ্ধে অযথা পেশাগত অসদাচরণ ছাড়া অন্য কোনো পদক্ষেপ নেওয়া উচিত। ডক্টর জনাব মোশাররফ, আপনি কি বলবেন? সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসকের প্রফেশনাল কারণে উনি যেটি বলছেন যেটি করা ঠিক হচ্ছে না, কিন্তু তার এমিরিটাস অধ্যাপকের যে নিয়োগ সেটি বাতিলের কথা বলা হয়েছে, তাকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এটি যেমন একটি ঘোষণা। আবার আদ্দিন হাসপাতালে নিষিদ্ধ করেছিল সরকার তাদের এক ধরনের একটি দুর্ঘটনার কারণে, সেটিও সরকারের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো আসলে হিতে বিপরীত হয়ে যাচ্ছে কিনা? না, আদ্দিন হাসপাতালের ব্যাপারে যেটা শিশির মনি সাহেব বলেছেন যে এটা এখন রিভিউ করা, আপিল করা হয়েছে, রিভিউ নিশ্চয়ই গভর্নমেন্ট তো একটা মানবিক গভর্নমেন্ট, আমি আশা করি যে এটা হয়তো তারা বিবেচনা করবে। কারণ আমরাও দেখছি ওখানে যেমন চিকিৎসার পাশাপাশি একটা মেডিকেল কলেজও আছে, সুতরাং এবং আমাদের এখানে ফরেন স্টুডেন্টও আছে বেশ কিছু, যে আমরা দেখলাম। সুতরাং আমার মনে হয় গভর্নমেন্ট খুব ইতিবাচক হিসাবে এটা দেখবে। এক, আর আপনি যে অধ্যাপকের কথা বললেন, এটা আসলে কোন শর্তে তাকে দেওয়া হয়েছে অথবা তার কর্মক্ষেত্রের এরিয়াটা কতটুকু, এগুলির সম্বন্ধে তো আমরা ডিটেলস জানি না, কি কন্ডিশনে তাকে দেওয়া হয়েছে। এই কারণে আমি বলতে পারবো না। তবে আমি এইটুকু বুঝিও যে কথাটি শিশুমণি সাহেব বলেছে যে প্রতিহিংসা বশবর্তী হয়ে কাউকে এই ধরনের করা ঠিক হবে না। তবে আমার মনে হচ্ছে নিশ্চয়ই যে কর্তৃপক্ষ এটা করেছে, নিশ্চয়ই তো তারা টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি দেখেই করেছে। হয়তো উনি কোনোটা ব্যত্যয় করেছে কিনা তো আমরা জানি না, ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। আমি শিশিরমণি আপনাকে দিয়ে এই পর্যায়ে একটু শুরু করতে চাই। সেটি হচ্ছে যে এই বিষয়ে প্রশ্ন করার জন্য আপনি যথার্থ ব্যক্তি, সেজন্য বোধহয় আমি করছি প্রশ্নটা। কিছুদিন আগে একযোগে 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল, মোট 18 জন যারা জামাত সমর্থিত আইন কর্মকর্তা তাদেরকে বলা হচ্ছে, তারা পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করতে তারা বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল এবং বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা সরকারের বিরোধিতার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন। এই আইন কর্মকর্তারা রাষ্ট্রের পক্ষে কাজ করার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, তারা তো জামাতের রাজনৈতিক অবস্থান প্রতিষ্ঠা করার জন্য আদালতে যাননি বা বিচার বিভাগে যাননি, তাহলে কেনই পদত্যাগ করতে হবে? দেখেন, আমাদের দেশের এখনো কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস গঠিত হয়নি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাটর্নি সার্ভিসও গঠিত হয়নি। সংস্কারের একটা এজেন্ডা ছিল, বিচার বিভাগ স্বাধীনতা সংক্রান্ত যে সংস্কার এজেন্ডা ছিল তার মধ্যে একটা ছিল দেশে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউটরাল সার্ভিস এবং অ্যাটর্নি সার্ভিস গঠন করতে হবে। অর্থাৎ সরকার পরিবর্তনের সাথে সাথেই অ্যাটর্নি জেনারেল পরিবর্তন হবেন না, সরকার পরিবর্তনের সাথে সাথেই ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা পরিবর্তন হবেন না। এরা অ্যাপয়েন্টেডও হবেন ইন্ডিপেন্ডেন্টলি, যাবেনও ইন্ডিপেন্ডেন্টলি। কোনো সরকারের ভাগ্যের সঙ্গে তাদের ভাগ্য নির্ধারিত থাকবে না। কিন্তু আনফর্চুনেটলি এই সিস্টেম আমাদের দেশে এখনো বিল্ড আপ হয়নি। সরকার চলে যায়, দেখবেন অ্যাটর্নি জেনারেলও চলে যায়। সরকার আসে, দেখবেন অ্যাটর্নি জেনারেল অফিসে অ্যাটর্নি জেনারেল আছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন। এটা একটা রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। কিন্তু ওনারা তো 4 মাস ছিলেন। এবং দেখবেন বর্তমান সরকার এসে এখনও রিশাফল করেন নাই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার 4 মাসের মধ্যে এখনও যে রিশাফল করার কথা, এই রিশাফলটা তারা এখন এভাবে করেননি। রয়ে গেছে হলো ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল সেটার এই ধারাবাহিকতা চলছে, কিন্তু অ্যাটর্নি জেনারেলকে পরিবর্তন করেছেন।
যেহেতু অ্যাটর্নি জেনারেল সাহেব নিজেই আইনমন্ত্রী হয়ে গেছেন। তো এটি কথা ঠিক, কোনো একটা অফিসে কাজ করব কি করব না এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এই অফিসে এখন কাজ করব না। বিরোধী দলের রাজনীতির সঙ্গে তারা জড়িত আছে, সরকারের সঙ্গে নানা বিষয়ে দ্বিমত আছে, পার্লামেন্টেও দ্বিমত আছে, রাস্তায়ও দ্বিমত আছে, তারা আবার জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত। তো তারা সেই অফিসে থেকে সরকারের সঙ্গে কাজ করার তো নীতিগতভাবে একমত নাও হতে পারে। তো এই যে স্বাধীনতা তার তো আছে, যে ব্যক্তি কাজ করবে তার মানে হচ্ছে এই সার্ভিস চার্জ দিবে না, এতদিন দিয়েছে। সরকারেরও স্বাধীনতা আছে, কাকে নিবে কাকে নিবে না। সরকার যদি মনে করে এই ব্যক্তিবর্গদেরকে তারা অ্যাটর্নি জেনারেল অফিসে রাখবেন না, নতুন মানুষদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, ইট ইজ গভর্নমেন্ট রাইট। এট দ্য সেম টাইম যারা এটা এখানে অ্যাপয়েন্টেড হবেন তারাও, ইট ইজ দেয়ার রাইট, তাদের স্বাধীনতা, তারা এর অধীনে কাজ করবেন কি করবেন না। আমি দেখি জিনিসটা দ্যাট মাচ সিম্পল। ফলে একটা মতদ্বৈততা আছেই, জুলাই সনদকে কেন্দ্র করে একটা মতদ্বৈততা আছে, সংস্কারকে কেন্দ্র করে একটা মতদ্বৈততা আছে, তারপরে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েটকে কেন্দ্র করে একটা মতদ্বৈততা আছে। এটা তো আমরা আর্গু করেছি, ওপেনলি করেছি, পার্লামেন্টেও করেছি। বেশ কিছু অধ্যাদেশ নিয়েও একটা মতদ্বৈততা আছে। বিশেষ করে বিচার বিভাগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগ যে আইনটা করা হয়েছিল, সরকার তো সেই আইনটাকে অ্যাপ্রুভ করে নাই, সেই অর্ডিন্যান্সটা বাতিল হয়ে গেছে। এই আন্ডারস্ট্যান্ডিংগুলো যে কারো থাকতে পারে, তো স্পেসিফিক্যালি তাদের রাইট আছে নট টু কন্টিনিউ, সরকারেরও রাইট আছে নট টু হায়ার দেম। ফলে আমি এটাকে এর বাইরে আর কোনো কিছু দেখি না। এ বি মোশাররফ, আপনার কাছে কি মনে হয় 18 জন আইনজীবী একসাথে পদত্যাগ করলেন, যারা এই সরকারের সময়ও উনিই বলছিলেন যে সরকার যে সফল করেনি, তারা স্বেচ্ছায় তাদের দায়িত্ব থেকে চলে গিয়েছেন, কিন্তু 4 মাস তারা রাষ্ট্রের এই অ্যাটর্নি জেনারেল দপ্তরের দায়িত্ব পালন করতে পারলেন। এরপরে আবার তাদের হঠাৎ করে মনে হলো তারা দায়িত্ব পালন করতে পারছেন না। আপনারাও ইন্টারফেয়ার করেননি, এটা শিশির মনি নিজেই বলছেন। তাহলে এই পদত্যাগকে আপনি আসলে যৌক্তিক মনে করেন কিনা? না, আমি মনে করি যে কোনো মানুষের একটা নিজস্ব কিন্তু আইডিওলজি আছে, একটা বিশ্বাস আছে। আমার একটা কর্মক্ষেত্রে আমার নিজের একটা স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে। এখানে আমি শিশিরমণির যথাযথই বলেছে, তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক আইডিওলজি বিলং করে। তারা হয়তো মনে করেছে আমার এই বিশ্বাসের সাথে আমি যে কারণে যুক্ত আছি এটা আমার পারস্পরিক কনফ্লিক্ট তৈরি করে, এই ক্ষেত্রে তারা সরে গেছে। আমি মনে করি ইজ দ্য রাইট ডিসিশন, কারণ আমি বিশ্বাস করি একটা, আর আমি করব আলাদা একটা জিনিস, এটা কিন্তু ওই লোকটাকে কিন্তু স্বস্তি কখনো দিতে পারে না। তাই আমি মনে করি ইজ দ্য রাইট ওয়ে। আর শিশিরমণি হিসেবে আর কিছু কথা বলেছে, যেমন সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয়, বিচারক নিয়োগ, গুম কমিশন, উনি এইগুলি নিয়ে বেশ কথাবার্তা বলেন। আমি দেখি তার ইউটিউবে দেখি বা টকশোগুলিতে দেখি। এখানে দেখেন বিএনপির একটা কিন্তু স্বতন্ত্র অবস্থান আছে। সরকারের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট। সরকার বলেছে আমি কিন্তু জুলাই সনদ, আপনি দেখেন এখানে আমার মনে হয় শিশির সাহেবরা একটু কিছুটা কমপ্লেক্স করে ফেলে। একটা হলো জুলাই সনদ একটা জিনিস, আর জুলাই ওয়ার্ডার একটা জিনিস, আদেশ যেটা আমরা বলি, দুটোর মধ্যে বিএনপি কি বলেছে? বিএনপি বলেছে যে জুলাই সনদে আমি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের 20 কোটি লোককে সাক্ষী রেখে আমি যে স্বাক্ষরটা করেছি সেটা আমি অক্ষর অক্ষরে পালন করবো। এই জায়গা থেকে বিএনপি কিন্তু এক তিলও সরে যায়নি। এবং শিশিরমণি একজন খুব বিজ্ঞ আইনজীবী, উনি নিশ্চয়ই জানে যে বিগত সরকারের যে অর্ডিন্যান্সগুলি ছিল সেইগুলি সংসদ শুরু হওয়ার 1 মাসের মধ্যে ওইগুলোকে আইনে পরিণত করতে হবে। আপনি দেখবেন গভর্নমেন্ট কিন্তু যথাযথ কাজটি করেছে। প্রথম যেদিন আমাদের অধিবেশনটা শুরু হয়েছিল, ওটা উপস্থাপন করা হয়েছে, ওটাকে বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে, 2-3 দিনের মধ্যে এটাকে আবার ফেরত আনা হয়েছে। শুধু তাই না, নট অনলি এই যে সংসদ সদস্য, ওই যে বিশেষ কমিটির বাইরেও জামাতে ইসলাম একটা লোককে চেয়েছিল যে আমাকে অমুক লোককে, তাকেও কিন্তু ওখানে ওই মিটিং অংশগ্রহণ সুযোগ দিয়ে, অর্থাৎ এটা ওপেন ছিল। কারণ আমরা কি চেয়েছিলাম, একটা জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি, সেখানে সবার ঐক্যমতের ভিত্তিতে যে আমরা করতে পারি। সেখানে দেখেন আপনি বিশ্বের ইতিহাসে দিস দ্য রেকর্ড ফার্স্ট টাইম যে মাত্র 6 থেকে 7 দিনে 98টা অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে। এটা আগে কখনো আপনি বিশ্বের ইতিহাসে কোথাও পাবেন না। হয়েছে কেন? আমরা জুলাইয়ের প্রতি কমিটেড ছিলাম বলে কিন্তু এটা আমরা করেছি। তাহলে আর বাকি কেন 16টা তো না 20টা, 16টা কেন হয় নাই? 16টার মধ্যে জামাত ইসলামেরই 4টা নোট অফ ডিসেন্ট আছে ওই বিশেষ কমিটিতে। আর বিএনপিরও কিছু ছিল। বিএনপি বলেছে যেমন গুম কমিশন, বিএনপি বলেছে গুম কমিশনের সাথে মানবতা বিরোধী অপরাধ এর মধ্যে কনফ্লিক্ট করে। কারণ গুম কমিশনে যিনি তদন্ত করে রিপোর্ট দিবেন সেইটা ওইটা বাস্তবায়ন করবে। মানে বলছেন ডাবল স্ট্যান্ডার্ড, আমরা ডাবল ওয়ার্ক আমাদের দরকার নেই, আমরা এমন আইন করতে চাই যে একটা সংস্থা এইটা করতে পারে। ডিফারেন্সটা কিন্তু এখানে। আরেকটা আমাদেরকে ব্যাপকভাবে ব্লেম দেওয়া হচ্ছে, সেটা হলো যে জুলাই জাদুঘরের অধ্যাদেশ। সেখানে ছিল কি যে একজন বাইরের লোক ওটার
চেয়ারম্যান হবেন। আমাদের এক সংসদ সদস্য প্রস্তাব করেছে যে না, বাইরের লোক করলে এটা একটা দীর্ঘমেয়াদী শত্রুতার একটা বিষয় হতে পারে, বরং এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে, যদি সংস্কৃতি মন্ত্রী যদি এটার সভাপতি হয় তাহলে দায়বদ্ধতা আরও বেশি হবে। জাস্ট এইটুক চেঞ্জ করা হয়েছে, কিন্তু সেইটাও শিশির মণিরা মানতে কিন্তু পারে নাই। এখন আমরা বলেছি যে অধ্যাদেশগুলি আমরা বাতিল করেছি। আপনি দেখেন, আমি জানি না শিশিরমণি সেই মিটিংয়ে গিয়েছিলেন কেন, অলরেডি কিন্তু সরকার কাজ শুরু করেছে, গিয়েছেন আইন মন্ত্রণালয় দেখেন গিয়েছে। আমরা বলেছি আপনারাও অ্যাডভাইস করেন এখানে কিভাবে আরো শক্তিশালী করা যায়। সবাই মিলে, সকল স্টেক হোল্ডাররা মিলে আমরা এমন আইন করতে চাই যাতে বাংলাদেশে আর কখনো গুম ফিরে না আসে। আমরা এমন আইন করতে চাই যাতে, এখন শাস্তির মেয়াদ হলে মানে 14 বছর, আমরা এটাকে যাবজ্জীবন করতে চাই, ফাঁসি করতে চাই। এইটা কি বিএনপির দুর্বলতা, না আইন বাস্তবায়ন করতে চায় না তার একটা অজুহাত? নো, আমরা চাই যথাযথভাবে জাতির কাছে যে আমরা কমিটমেন্টগুলি করেছি সেই কমিটমেন্টগুলিকে আমরা বাস্তবায়ন করতে চাই। আমি আরেকটা উদাহরণ আমরা দিই, বিএনপি কতটুকু আন্তরিক সহনশীল উদার। আপনি দেখেন এখানে শিশির ভাই আছেন, জামাতের তো থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। আমাদের ধরেন বিদ্যুতের একটা ক্রাইসিস দেখা দিয়েছে, বিরোধী দলের থেকে প্রস্তাব, আমাদের মানে তেলের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে একটা সংসদের বিশেষ কমিটি হতে পারে। এখন দেখেন সংসদে আমরা হলাম 212 জন, মানে জাতীয়তাবাদী দলের পক্ষে, বিএনপির এমপি, জামাতের হলো জোট সহ তারা 77 জন। আমরা কিন্তু দেখবেন 10 জনের কমিটি হয়েছে 5 জন, বিএনপির সাইড থেকে 5 জন, অপোনেন্ট থেকে 5 জন। তো এর চেয়ে উদার। আর আরেকটা বলি, জুলাই অধ্যাদেশ নিয়ে একটি মুলতবি প্রস্তাব এনেছিলেন বিরোধী দলীয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান। সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে 2 ঘন্টা আমরা আলোচনা করব টোটাল বিষয়ের উপর, এবং এটা কার্য উপদেষ্টা কমিটিতে সিদ্ধান্ত। সেখানে আপনি যদি দেখেন 77 জন সংসদ সদস্য আলোচনা করেছে 1 ঘন্টা 17 মিনিট, আর 212 জন সংসদ সদস্য যারা মালিক তারা আলোচনা করেছে 1 ঘন্টা 1 মিনিট। তা আপনি দেখেন আমরা কতটুকু উদার। আমরা চাই একটা কার্যকরী সংসদ হোক। জনাব এবিএম মোশাররফ, যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করেছিলাম সেই উত্তরটা একটু নিয়ে নিতে চাই। সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমি এখন শিশির মনিরের বক্তব্য শুনবো, কিন্তু যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করা বা বিচার বিভাগের স্বাধীন সচিবালয়ের প্রতিষ্ঠানে এই মুহূর্তে সরকারের অবস্থান কি? আমরা অবশ্যই এটা বিচার বিভাগ নিয়োগের আইন আমরা অবশ্যই করব। এখানে কৌশল আমি মানে আমার চেয়ে ভালো জানবে শিশির মনির। এখানে মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু নিয়োগের ক্ষেত্রে এমন কিছু সংকট তৈরি হয়েছে যেগুলি হয়তো অ্যাভয়েড করার জন্য এই আইনটা আপাতত পাশ করা হচ্ছে না, এরকম মানে ইন্টারনাল কোনো সমস্যা আমি জানি না, সে ভালো বলতে পারে। শিশির মনির, এই যে জুলাই সনদ বাস্তবায়ন না নিয়ে একটি কথা, ওনারা তো সেই জুলাই সনদে সই করেছেন, সেটি প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে এমন মনে হচ্ছে কিনা যে ওনারা আসলে সংবিধান সংশোধনের দিকেই হাঁটছেন, কিন্তু সংস্কারের যে ধারণাটা বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, জুলাই সনদের প্রতিটা জিনিস একদম ভালোভাবে গ্রহণ করার যে বিষয়টি এসেছে, আপনার কাছে কি এখনো মনে হয় যে তারা সেই পথে হাঁটছেন না, তারা আসলে নিজেদের মতো করে সংবিধান সংস্কার করে ফেলবেন? না, আমার কাছে অন্য একটা জিনিস মনে হয় যে একটা গণভোট তো হয়েছিল, জি, গণভোটে এজেন্ডা দেয়া ছিল, হ্যাঁ বলুন না বলুন, সেই গণভোটের সকলেই প্রচারণা করেছে, এভরিবডি এগ্রিড যে গণভোট হবে, কিন্তু গণভোটের রেজাল্টটার পরে কি হবে এটা কিন্তু বিএনপি কমপ্লাই করেনি। আমি মনে করি এটা সঠিক না, এটা আমার ওপিনিয়ন। আমার ভাই আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন অবশ্যই, কিন্তু উচিত ছিল এই গণভোটের প্রশ্নগুলোকে বাস্তবায়ন করা, এবং গণভোটের প্রশ্নটা বাস্তবায়ন করতে গেলে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা ছিল, এটা তো করা হয়নি। এই যে এটা না করাটা আমার বিবেচনায় ইতিহাসের কাছে একটা দায়বদ্ধতা আসবে, এখন না আসলেও ভবিষ্যতে আসবে। এই যে একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে প্রায় 18 মাস সময় গেল, এটিকে লিগ্যাল কাভারেজ কী হবে, এটা একটা সিরিয়াস আইনি বিতর্ক। এই আইনি বিতর্ক শুধুমাত্র কি বিএনপির জন্য দরকার? না। এটা কি শুধু জামাতের জন্য দরকার? নো। শুধু এনসিপির জন্য দরকার? নো। এটা ফর দি নেশন। এই প্রোটেকশন না রেখে যে পদ্ধতিতে আমরা পূর্ববর্তী সরকারকে তাড়ালাম, যে পদ্ধতিতে নতুন একটা সরকার এখানে এজিউম করলো, যে পদ্ধতিতে আমরা গণতন্ত্রায়নের দিকে গেলাম, তার যদি শক্তিশালী লিগ্যাল বেসিস বের করা না যায়, সময়ের প্রেক্ষাপটে এগুলো বড় প্রশ্ন আকার দেখা দেবে। এই জায়গায় আমি মনে করি আমি কমপ্লিটলি ডিফার উইথ দি কারেন্ট ল মিনিস্টার অ্যান্ড দি কারেন্ট হোম মিনিস্টার, এবং তারা এই জায়গাটিকে যে পদ্ধতি আমাদেরকে দেখাচ্ছেন, আমাদের যতটুকু ছিটেফাটা লেখাপড়া আছে দেশ দেশের বিদেশ ঘুরে, আমি মনে করি তারা যে পদ্ধতি অবলম্বন করার কথা বলছেন এটা উইক, not supported by the history, not supported by the legal jurisprudence, not supported by the international events and precedents. এটা ভালো হতো
যদি যে পদ্ধতির কথা আমরা বলেছিলাম যে গণভোটের মাধ্যমে রেজাল্টটাকে অ্যাকসেপ্ট করে অতীতের এই বিষয়গুলোকে সিলগালা করতে পারতেন, তাহলে ভবিষ্যতের আদালত, ভবিষ্যতের পার্লামেন্ট, ভবিষ্যতের সরকারের উপর তার একটা বড় ধরনের আইনি বাধ্যবাধকতা তৈরি হতো। এই জায়গাটাতে ঠিক কী কারণে তারা এখানে এই জায়গাটাকে অ্যাভয়েড করলেন, এখনও আমার কাছে ভালো কোনো ইন্টারপ্রিটেশন নাই। তারাই হয়তো ভালো ইন্টারপ্রিটেশন দিতে পারবে। আমরা অতীতে দেখেছি, দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি যে পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, এইটিকে পরবর্তীতে পঞ্চম সংশোধনী আকারে বাংলাদেশের পার্লামেন্টে নির্বাচনের পরে তিনি পাশ করেছিলেন। তিনি বলেছিলেন এত সাল থেকে এত সাল পর্যন্ত যা কিছু করা হয়েছে এগুলো কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আপনারা সবাই জানি একটা সময়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে দিয়েছে। এবং শুধু তাই না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলেছেন অবৈধ ক্ষমতা দখলদার, ইংরেজিতে টার্মটা ছিল ইউজারপার। তাহলে এখন যে সময়টুকু আমরা পার করে এখানে আসলাম, 18 মাস 2 বছর, এটি কি পদ্ধতিতে আসলাম? একই ধরনের প্রোটেকশন দিব? একই ধরনের প্রোটেকশন তো আগে অসাংবিধানিক হয়ে গেছে। তাহলে কি প্রোটেকশন দিব? মাননীয় আইনমন্ত্রী, মাননীয় হোম মিনিস্টার এবং দি পার্লামেন্ট শুড ফাইন্ড সাচ এন অ্যাকসেপ্টেবল স্ট্রং মেকানিজম, যে মেকানিজমটা আমাদেরকে ভবিষ্যৎ লিগ্যাল ক্রাইসিস থেকে রক্ষা করবে। ধরুন আজ থেকে 15 বছর পর, 20 বছর পর, কে না জানি, যদি হয়ে যায়, কেউ এসে বলে, কোনো একদিন সুপ্রিম কোর্ট বলে এই সময় থেকে এই সময় যা করা হয়েছে সব অবৈধ, দেন হু উইল প্রোটেক্ট ইট? হাউ টু প্রোটেক্ট ইট? এটি আমরা গভীর আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে বলেছিলাম গণভোট ইজ এ প্রায়র অ্যারেঞ্জমেন্ট। গণভোটের রেজাল্টটা যদি আমরা এখানে ইনক্লুড করতে পারি, তবেই কনস্টিটিউশনাল সেগমেন্টেশনের ভিতরে কিংবা জুরিসপ্রুডেন্সের ভিতরে যে ধরনের টেকসই সমাধান হতো, এই সমাধানটা আমাদের দৃষ্টিতে আমার ভাইয়েরা যে রাস্তা অবলম্বন করছেন সেই রাস্তাটা টেকসই হচ্ছে না। উই নিড এ ভেরি স্ট্রং সলিউশন, নট দ্য উইক সলিউশন। যদি তাই হয়ে থাকে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আর একটা করে প্রশ্ন করব দুজনকে। সেটা হচ্ছে যে বিরোধী দলীয় নেতা গত কয়েকদিন বেশ কিছু বাক্য ব্যবহার করেছেন, সেটার দিকে আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে পারি। তিনি এক জায়গায় বলেছেন কোর্ট সময় ফুরিয়ে এসেছে সরকারের, আরেক জায়গায় বলেছেন যে এই সরকার আসলে একনায়কের মতো আচরণ করার চেষ্টা করছে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে, এবং মাঠের রাজনীতি এবং সংসদের বক্তব্যের ভিতরে আসলে উত্তাপটা ভিন্ন রকম। মনে হচ্ছে কি যে মাঠে নেমে আপনারা নতুন করে বিরোধিতার একটা নতুন জায়গা উন্মোচন করতে যাচ্ছেন। কি ভাবছে জামাত? This is a very difficult question, but I am trying to... আমি কনফিউজ, আমি কনফিউশনটা I'm trying to address you. I will address you the questions. বাংলাদেশের পলিটিক্যাল রেটরিক আছে, এটা হিস্টোরিক রেটরিক। এই রেটরিকটা যখন পার্লামেন্টের ভিতরে আলোচনা হয় তখন রুলস অফ প্রসিডিউর মেনে আলোচনা করতে হয়। সো ইট হ্যাজ সার্টেন সর্ট অফ টার্মিনোলজিস। কেউ যদি বাউন্ডারি ক্রস করে, আমাদের মিস্টার স্পিকার আছেন, মিস্টার স্পিকার উইল কাট অফ দি এক্সপাঞ্জ করে দেন। সো অনেক কথাই আমাদের দেশের পলিটিক্যাল রেটরিকের ব্যাপারে যা সংসদে আলোচনা করা যায় না, অনেকেই ফ্রি এনভায়রনমেন্ট পেয়ে বাইরে আলোচনা করেন। তবে আমি মনে করি যে কথাই বলুক না কেন, একটা হেলদি এনভায়রনমেন্ট ইজ রিকোয়ার্ড। কান্ট্রিকে যদি আপনাকে অ্যাডভান্স করতে হয়, তাহলে 5ই আগস্টের পরে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা কনসেনসাস প্রয়োজন। এটা হলো ফর দি বেটারমেন্ট অফ দ্য নেশন আমরা বিরোধিতা করব, আমরা একে অন্যকে সাংঘাতিকভাবে বিরোধিতা করব, তথ্য উপাত্ততে বিরোধিতা করব, রিসার্চ করব, জবাব দিব, কাটা যুক্তির জবাব দিব, কিন্তু আলটিমেটলি ফর দি ইন্টারেস্ট অফ বাংলাদেশ উই উইল বি ইউনাইটেড। দ্যাট শুড বি দি কাট অফ লাইন। এখন যে যা কথাই বলুক না কেন, পাল্টা কথা যাই আসুক না কেন, সঠিক তথ্য কেউ দিয়ে থাকুক কিনা, ব্যাঠিক তথ্যের আলোকে কেউ জবাব দিয়ে থাকুক না কেন, পার্লামেন্টের বাইরে যে রেটরিক তারা আবিষ্কার করছেন করুন না কেন, কিন্তু দ্য কাট অফ পয়েন্ট শুড বি ওয়েন anybody stands or statement goes against the interest of Bangladesh, be united. That should be the policy. আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব এবিএম মোশাররফ, আপনাকে শেষ প্রশ্নটাই করতে চাই। এই যে বিরোধী দলীয় নেতার বক্তব্য সংসদে, আমি একদম শুরু করেছিলাম যে সংসদের আলোচনাকে আমার একটু ডিফারেন্ট মনে হচ্ছে সংসদে উত্তপ্ত হয়ে যাচ্ছে, মাঠের রাজনীতির আঁচটা সংসদে চলে এসেছে। কিন্তু এই যে সময় ফিরে এসেছে বা আপনারা একদলীয় শাসন প্রতিষ্ঠার কথা চিন্তা করছেন, এই ধরনের অভিযোগ যখন বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে আসে, আমরা ধরেই নিতে পারি গণমাধ্যম কর্মী হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে যে মাঠের রাজনীতি আবার উত্তপ্ত হতে যাচ্ছে, যেটা কাম্য না, কারণ সেখানেই তখন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। তারপরও যদি হয়, বিএনপি এটা কীভাবে মোকাবেলা করবে? না, আমি চমৎকার শিষ্যমন হিসেবে একটা কথা বলেছে যে আমাদের কিন্তু একটা ভিশন থাকা উচিত, টার্গেট থাকা উচিত, সেটা হলো ইউনাইটেড। অতীতে আপনি দেখেন এই যে শক্তিটা এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে,
যারা সরকার অপোনেন্ট এরা কিন্তু প্যারালাল, একটা সংসদীয় ডেমোক্রেসিতে কিন্তু যারা অপোনেন্ট তারা কিন্তু পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সুতরাং আপনাকে সরকারের বাইরে তারা না। কিন্তু অতীতে আমরা দেখেছি এই ধরনের রাজনৈতিক যুদ্ধ বলেন অথবা রাজনৈতিক এই বিদ্বেষ বলেন, এটা কিন্তু বাংলাদেশে কখনো ওয়েলফেয়ার ডেকে আনেনি, বরং আমরা দেখেছি আমাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আমি এটা বিশ্বাস করতে চাই শিশির মনিরের মতো যে এটা রাজনৈতিক রেটরিক একটা, কিন্তু আমাদের কিছু টার্গেট আছে। আপনি দেখেন এই যে আমরা ফাইটটা করি যে আমাদের কিন্তু এই যে কথাটি শিশির মনি সাহেব বলেছে যে সাংবিধানিক পরিষদ গঠিত হয়নি, এর জন্য কিন্তু জামাত সংসদ থেকে বেরিয়ে যায়নি। দিস ইজ দ্য ভেরি পজিটিভ সিম্পল। অথবা এই সংসদে অনেক কিছু আমাদের আলোচনা হচ্ছে, তারা কিন্তু সংসদের ওয়ার্কআউট করে, ঠিক আছে, একটা ওয়ার্কআউট করেছেন ওনারা, এটা সংসদের একটা প্রচলিত রীতি, এটা করতে পারে। আমি প্রোটেস্ট করবো, এটা ডকুমেন্ট থাকবে। সুতরাং আমরা মনে করি আগামী দিনের বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সেখানে বিএনপির যেমন একটা রোল আছে, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, জামাতে ইসলামের সেই দায়বদ্ধতা আছে, এবং আমি মনে করি এখন পর্যন্ত এই 4 মাসে তারা অত্যন্ত খুব সুচিন্তিতভাবে সেই দায়িত্বটা পালন করেছে। আর সকলের তো একটা রাজনীতি থাকে, আপনি যদি মাঠে যদি এই রাজনীতির কিছুটা বহিঃপ্রকাশ না ঘটে তাহলে সংগঠন কি করবে? কারণ যে কোনো দলের কিন্তু একটা। আর আমি একটা শিশির মনি সাহেব একটু আমি তার সাথে একটু যোগ করতে চাই। উনি একটা কথা বলেছে যে একটা গণভোট হয়েছিল, আমরা তো অস্বীকার করি না, গণভোটের পক্ষে আমাদের মাননীয় চেয়ারম্যানও বলেছে, কিন্তু গণভোটের প্রশ্ন ছিল কথা 4টা। নিশ্চয়ই উনি, আমি তো আর ওখানে যেতে পারি না, শিশির মনি সাহেবের আমরা ওই সময় বক্তব্য শুনেছি। 1, 2, 3 আপনি দেখবেন একই কোশ্চেন, একটা কোশ্চেন। 4-এ কি আছে যে রাজনৈতিক দলগুলি তার ম্যানিফেস্টোতে যেই দাবিগুলো দেবে এবং জনগণ যদি সেখানে সমর্থন দেয় তাহলে সেটা বাস্তবায়ন করবে। তো বিএনপি তো তার জুলাই আদেশের এই সনদের মধ্যে বলেছে যে নোট অফ ডিসেন্টে যে আমি আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখ করবো, জনগণ যদি রায় করে আমি বাস্তবায়ন। তো বিএনপিকে তো মানুষ 51% রায় দিয়েছে, এবং জোটকে ধরলে আপনার 56% রায় তো বিএনপির পক্ষ আছে। বিএনপি কোন দিকে যাবে? 1, 2, 3-এ যাবে না বিএনপি লাস্ট 4-এ যাবে? এই বিচারের এটাও তো বিবেচনা আপনাকে নিতে হবে। আর আরেকটু কথা আছে যে জুলাই শেষ পর্যায়ে আমি বেশি সময় আর জুলাই সনদের আরেকটা জায়গা আমি জানি না শিশির মনি এটা খেয়াল আছে না উনি অ্যাভয়েড করে গেছেন সচেতনভাবে, আমি জানি না। আপনার জুলাই সনদে স্পষ্ট ভাষায় বলা আছে 1 থেকে 47 পর্যন্ত দফাগুলি সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। শিশির মনি 5 সেকেন্ড চেয়েছিলেন। আমি 5 সেকেন্ড চেয়েছি। আমি মনে করি পৃথক সচিবালয় অধ্যাদেশটা বিলুপ্ত করা এবং সচিবালয়টাকে রিপিল করে দেওয়া বিএনপির একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। ওকে, আপনি আপনার মতামত একটা নেবে মোশাররফ, তিনি তার ব্যাখ্যার আগেও দিয়েছেন, তবে ওনারা যে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে চান সেই বিষয়ে তারা বলছেন যে তারা এক ধরনের প্রক্রিয়ার ভিতরে আছেন। আমাদের সময় এতটুকুই ছিল, আরও দুজনকে সময় দিতে পারলে খুব ভালো লাগতো, কারণ আলোচনাটা জমজমাট হয়েছে। দর্শক, আয়োজন আছে এই পর্যন্ত। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে সবার সাথে অন্য কোনো বিষয়ে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।